আমরা একটু ডিসিপ্লিন নিয়ে কথা বলবো, একটু কনসিস্টেন্সি নিয়ে কথা বলবো, একটু প্র্যাকটিস নিয়ে কথা বলবো, ফোকাস নিয়ে এবং টাইম ম্যানেজমেন্ট ছোট ছোট করে। আচ্ছা, প্রথমে হচ্ছে ধরো ধরো তোমরা কেউ ধরো খুব ভালো পড়াশোনা করছো, সকালবেলা রাত্রিবেলা তোমরা ঘড়ি একটা অ্যালার্ম দিলে যে ভোরবেলা আমি 4:30 উঠে পড়াশোনা করবো, করো না? অনেকে আমরা করি তো। এবার ঘড়ি অ্যালার্ম দিলে, এবার যখন ঘড়িটা অ্যালার্ম ক্লকটা বাজছে তখন দেখা যাচ্ছে যে তুমি তো ঘুমিয়েছিলে, ঘুমটা ভেঙেছে, কিন্তু আর উঠলে না। ওই কোনো ক্রমে সেই স্নুজ বাটন মোবাইলে টিপে দিলে বেলটা দিয়ে, কি ভাবলে, না আমি তো কালকে অনেক রাতে শুয়েছি আর আমাদের তো 8 ঘন্টা ঘুম খুব দরকার, মানে এই সব থটস গুলো তখনই চলে আসে, বলে ওটাকে বাটনটা চেপে দিয়ে আবার শুয়ে পড়লে। উঠলে কটায়? 8টায়। আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ডিসিশনটা তুমি নিজে নিয়েছিলে, এটার জন্য তোমার মা কিছু বলেননি, বাবা কিছু বলেননি, বা আর বাইরের কেউ নয়, তুমি নিজের ডিসিশন নিজে নিয়েছিলে যে আমি ভোরবেলা 4:30 উঠে পড়বো। তো নিজের সঙ্গে রাখা কমিটমেন্ট তুমি যদি রাখতে না পারো, তাহলে তুমি কি করে জীবনে বড় অ্যাচিভমেন্ট করবে, কি করে বড় হবে, তাই না? তো কমিটমেন্ট নিজের সাথে, এটা করতে হবে। এবং যেমন ধরো এই যে এয়ারপোর্টে বা বিভিন্ন স্টেশনে দেখা যায় না যে পুলিশের যে ট্রেন্ড ডগস থাকে না, কুকুরগুলো থাকে, ওদের তো বাঁধা থাকে, ওদের ট্রেন্ড। আবার রাস্তারও কুকুর আছে। তো ট্রেন্ড কুকুরগুলোকে না যদি ওদের শিকলটা ছেড়ে দেওয়া হয়, ও তো ফ্রিডম আছে ওর, কিন্তু ও যা খুশি করবে না, ও যেটুকু ট্রেন্ড ও সেটুকুই করবে, তাই না? আর রাস্তার কুকুরকে তুমি বেঁধে রাখো, তারপর ছেড়ে দাও, ও যা খুশি করবে, কোন একটা দেওয়ালে গিয়ে হিসিও করে দেবে, তাই না? তো ফ্রিডম তো রাস্তার কুকুরটারও আছে, আবার ট্রেন্ড কুকুরটারও আছে। তো আমরা সবাই ফ্রিডম চাই, কিন্তু ফ্রিডমটার মানে কিন্তু যা খুশি তো তাই নয়। এখানেই ডিসিপ্লিনের প্রশ্ন। দেখবে ট্রেন চলে, ট্রাকে চলে, ট্রেন চলে, আমরা ট্রেনে বসে আছি, এনজয় করছি, রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, কত ন্যাচারাল সিনারিজ, ভিউ, প্যানোরামিক ভিউ, দারুণ লাগে না? যদি ট্রাকের বাইরে চলে যায় কি হবে, তাই না? অ্যাক্সিডেন্ট। তো আমাদের লাইফ কিন্তু এরকম ডিসিপ্লিন করে নিতে হবে সবসময়। তোমরা পুরীতে গেছো, ঢেউ দেখেছো, তাই না? ঢেউ আসছে আবার পিছিয়ে যাচ্ছে, বালি উঠে আসছে পায়ে, আবার পিছিয়ে যাচ্ছে, আসছে যাচ্ছে, খুব এনজয় করছি, ভালো লাগছে না? আমাদের দারুণ লাগে। কিন্তু যদি এমন হয় ঢেউ আসছে আসছে আর পিছিয়ে যাচ্ছে, আসছে আসছে আসছে, কি হবে? সুনামি, তাই না? ওই যে যতক্ষণ ডিসিপ্লিন ততক্ষণ খুব সুন্দর, খুব ভালো, সবকিছু ভালো। তো এই ডিসিপ্লিন করতে হবে নিজেদের জীবনকে। ঘুড়ি উড়িয়েছে ছোটবেলায় সবাই, আমরা সবাই উড়িয়েছি, আমিও উড়িয়েছি, তাই না? একটা লাটাই এবং সুতো, তাতে ঘুড়িটা কিন্তু ডিসিপ্লিন। যেই সুতোটা কেটে যাবে, কোথায় গিয়ে পড়বে কোনো ঠিক নেই। তো এই ডিসিপ্লিনটা নিজেদের লাইফে রাখতে হবে তোমাদের সবাইকে। একটা কথা মনে রেখো, সমাজটা কি হচ্ছে দেখছে তো, তাই না? ভাবার দিন এসেছে, স্রোতে ভেসে যাওয়ার দিন নয়। স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে ভালো কিছু ভাবনা নিয়ে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে সমাজে বাঁচতে হবে তোমাদের। তার জন্য এগুলো দরকার। কেননা তুমি হোক, তোমরা হোক বা আমরা, কবে মরবো কেউ জানি না, কিন্তু যখন মরবো এমন করে মরবো আমরা যেন মরার সময় মানুষ বলে যে এই লোকটা আসার আগের পৃথিবী আর উনি মরে যাওয়ার পরের পৃথিবীর মধ্যে কিছু পার্থক্য হয়েছে, ভালো। এটা আমরা সবাই করব। সম্ভব না? সম্ভব। ডিসিশন ইজ আওয়ার্স, ইয়োর্স। করতে হবে এগুলো। জাস্ট এটুকু বললাম, জাস্ট বোঝাতে পারলাম তো যে ডিসিপ্লিনটা কত দরকার, কিভাবে ডিসিপ্লিন প্র্যাকটিস করবো সেগুলো এখন, সেটা তো অনেক ট্রেন্ড প্রসেসের ব্যাপার। এবার একটু বলবো কনসিস্টেন্সি। তোমরা কেউ কেউ এখানে যারা বসে আছে, কেউ জিমে যাও, কেউ এমনি শরীর চর্চা করো, সকালে করবে, তাই না? সকালবেলা শরীর চর্চা করা খুব ভালো। তো ধরো একজন জিমে গেল, সে তো নাইকের জুতো কিনলো, ভালো ড্রেস কিনে জিমে গেল। আমরা মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে বিশ্বাস করি, এক্ষুনি রেজাল্ট চাই। 7 দিন পরেই আয়নার সামনে দাঁড়িয়ে ফিরে এসে দেখছে মাসেলটা হলো কিনা, হ্যাঁ, ভুঁড়িটা কমলো কিনা। তাই কি হয়, কাজটা কনসিস্টেন্টলি করে যেতে হয়। 6 মাস পরে তবে রেজাল্ট দেখা যায়। 5 দিনে কি 7 দিনে দেখা যায় বলো? যায় তো না। কিন্তু আমরা তাই মনে করি, যখন হয় না তখন নাইকের জুতো ছুঁড়ে ফেলে দিচ্ছি, ওই এটা খুলে ফেলে আর ডিসার্টেন্ট হয়ে যাচ্ছে, আর যাচ্ছি না। আমরা সবাই তো ব্রাশ করি না? ক মিনিট লাগে ব্রাশ করতে? 2 মিনিট। তো 2 মিনিট ব্রাশে কি দাঁত পরিষ্কার হয় না? কিন্তু হয়। কেন হয়? আমরা রোজ করি, কনসিস্টেন্টলি করি, রেগুলার করি, তাই হয়। আমরা যদি ভাবি
যে কি দরকার, আমরা তো অঙ্ক জানি, ম্যাথমেটিক্স জানি, আমি আর সময়ও বাঁচবে, 7 দিন ব্রাশ করবো না, 8 দিনের মাথায় গিয়ে 8 দুগুণে 16 ঘন্টা, 16 মিনিট ধরে ব্রাশ করবো, তাহলে 7 দিন করতে হলো না, সময়ও বাঁচবে। ম্যাথমেটিক্স তো তাই বলে। সেটা করলে কি হবে? কি হবে? আগের 7 দিন তোমার পাশে কেউ আসবে না, তাই না? তাহলে ওই 2 মিনিট কিন্তু রোজ করতে হবে, কনসিস্টেন্টলি করতে হবে, ঠিক তো? এগুলো থেকে বুঝে নেওয়ার যে হ্যাঁ সত্যি এই কাজগুলো করতে হয় আমাদের। ধরো তোমরা এই 1 সপ্তাহের মধ্যে কেউ বার্গার খেয়েছো, পিৎজা খেয়েছো, কেউ খেয়েছো? খাওনি? আচ্ছা, কখনো মনে হয় যে একদিনেই ধরো রেস্টুরেন্টে গিয়ে 2-3টে বার্গার খেলে, পিৎজা খেলে, খেলে কি হ্যাঁ খেলে কি পেটটা এরকম বড় হয়ে যাবে? একদিনে যাবে? বা যারা ধরো মদ খাচ্ছে, কেউ যদি একদিনেই 4 পেগ 5 পেগ খায়, তার কি লিভার খারাপ হয়ে যাবে? একদিন খারাপ হবে না। তো যদি কনসিস্টেন্টলি সে এটা করে, মানে খেয়েই যাচ্ছে রেগুলার বেসিসে বার্গার খাচ্ছে, মদ খাচ্ছে, তাহলে হেলথ কনসার্ন তৈরি হবে। এই হচ্ছে কনসিস্টেন্সি। ব্রুসলি সিনেমা দেখেছো তোমরা? দেখেছো ব্রুসলি সিনেমা? কেউ দেখোনি? নাম শুনেছো তো সবাই? তো ব্রুসলি এক জায়গায় বলছে যে আমার প্রতিপক্ষর সম্পর্কে আমার যেটা ধারণা, উনি বলছেন যে মানুষটা এই যে পাঞ্চ মারে তো ওরা, তো বলছে যে 1000 রকমের পাঞ্চ একবার করে প্র্যাকটিস করে, ওকে দেখে আমার কোনো ভয় নেই। যে 1 রকমের পাঞ্চ 1000 বার প্র্যাকটিস করে, ওকে দেখে আমার ভয়, কারণ ওই পাঞ্চ যদি আমাকে একবার মারে আমি শেষ। এই হচ্ছে কনসিস্টেন্সি। তোমাদের পড়াশোনার লাইফে তাই, সেটা বুঝে নিয়ে নিজের চলার পথ তৈরি করে নেবে। আমি টাইম ম্যানেজমেন্টের কথাগুলো বলবো একটু পরে। আচ্ছা, এবার আমি এটা কনসিস্টেন্সি গেল। প্র্যাকটিস। ক্রিকেট দেখো তো, ব্র্যাড হগের নাম শুনেছো? অস্ট্রেলিয়ান প্লেয়ার, মনে পড়ছে? ব্র্যাড হগ। আমি 2007 সালের একটা কথা বলবো। 7 সালে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার একটা ম্যাচ। ব্র্যাড হগ তখন সবে টিমে এসছে, ভালো বোলার। তো সচিন তেন্ডুলকরকে আউট করেছে ব্র্যাড হগ, ঠিক আছে? তো এবার সচিনের মতো একজন মানে ক্রিকেটের গড বলা হয়, তাকে আউট করতে পেরেছে, সে তো এক্সাইটেড। একটা বল নিয়ে সচিন তেন্ডুলকরের কাছে এসেছে, বললে স্যার আপনাকে আমি আউট করতে পেরেছি, এটা আমার জীবনের স্মরণীয় দিন, এখানে একটা সিগনেচার করে দিন। সচিন কি লিখেছিল জানো? লিখেছিল ওখানে, তেরি জিন্দগি মে ये दिन कभी नहीं आएगा बाद में। এরকম দিন তোমার জীবনে আর কোনোদিন আসবে না, আর তুমি কোনোদিন আমাকে আউট করতে পারবে না। বলে কি করছিল সচিন? বসে বসে ওনার মিসেসের সাথে লুডো খেলছিল, নাকি দোকানে গিয়ে বার্গার পিৎজা খাচ্ছিল? সে 16 ঘন্টা প্র্যাকটিস করছিল, তাই না? এটা 7 সালের ঘটনা। তারপরে আরো 38টা এনকাউন্টার সচিনের সাথে হয়েছে ব্র্যাড হগের। ওয়ার্ল্ড কাপ ম্যাচ, টি20, ওয়ানডে, টেস্ট, ব্র্যাড হগ আর কখনো সচিন তেন্ডুলকরকে আউট করতে পারেনি। আমি বোঝাতে পারছি? আমরা অন্যের সাফল্যে হাততালি দিই, নিজেরা কি করে সফল হবো সেটা ভেবে আমাদের জন্য কেউ হাততালি দিবে, এই বিষয়টা দেখলে আমরাও সফল হবো সবাই। আর সেই স্টেজে তোমরা এসছো, সবে উচ্চ মাধ্যমিক পাশ করে এসছো তোমরা। তো এই হচ্ছে কনসিস্টেন্সি। মানে সচিন একটা কিছু বলে দিল, কিন্তু আর কখনো আউট করতে পারেনি ওকে। পাবলো পিকাসোর ছবি দেখেছো কেউ? মানে পেন্টিং, নাম তো শুনেছো সবাই, আমরা সবাই জানি তো। তো একদিন প্যারিসের রাস্তায় পাবলো পিকাসো হাঁটছেন, তো অন্য কোনো বিদেশি এক ভদ্রমহিলা, তিনি রাস্তা দিয়ে হেঁটে কোনোভাবে ওনাকে চিনতে পেরেছেন, যে এই তো পাবলো পিকাসো। তো উনি ভদ্রমহিলা ওনার সঙ্গে সামনে এসে দাঁড়িয়ে ওনার নামটা বললো আপনি পাবলো পিকাসো, আমি চিনতে পেরেছি। তো একটা ছোট্ট পেপার বের করে বলো, আপনি যদি আমার এখানে আমার সারা জীবনের স্মৃতি যদি এখানে একটা কিছু এঁকে দেন। তো পাবলো পিকাসো খুশি হয়ে হাসি মুখে একটা জাস্ট ড্রয়িং করে সিগনেচার করে দিয়েছেন, দিয়ে বলছেন যে এতে এই পেন্টিংটার দাম, আর সামান্য পেপার, মানে A4 সাইজের পেপার, বলছে এটার দাম হচ্ছে 50 লাখ টাকা। বলছে কি বলছেন? বলো হ্যাঁ। ভদ্রমহিলা বাড়ি গেছেন। পরে উনি প্যারিসের যেসব বড় বড় সংগ্রহশালা আছে, আর্ট গ্যালারি আছে, সেখানকার যারা কিউরেটর তাদের কাছে গেছেন, গিয়ে ওটা দেখিয়েছেন। কিছু বলার আগেই সেই কিউরেটর বলছেন, আরে এ তো পাবলো পিকাসোর পেন্টিং, এ তো অরিজিনাল, এ তো 50 লাখ টাকা, 1 কোটি টাকা দাম। বললো সত্যিই? বললো হ্যাঁ।
পুরোটা দিন আমি নেব। বললো না। উনি তখন বাড়িতে গিয়ে রাত্রে আর ঘুমোতে পারছেন না ভদ্রমহিলা। পাবলো পিকাসোর বাড়ির ঠিকানা খুঁজে 1 সপ্তাহ পরে ওনার কাছে পৌঁছেছেন, গিয়ে বলছেন যে পাবলো পিকাসো, এই 30 সেকেন্ডে আপনি এমন একটা ছবি আঁকলেন যার দাম 50 লাখ টাকা, সবাই বলছে, এটা কি করে সম্ভব? আমি শিখবো, আমাকে শেখান। তো উনি বললেন, ম্যাম, এই 30 সেকেন্ডের এই ছবিটা আঁকতে আমার 30 বছর প্র্যাকটিস করতে হয়েছে, 30 বছরের সাধনা। তাহলে কোন জীবন কোন কাজ, কোন ভালো অ্যাচিভমেন্ট ওভারনাইট হয় না, তাই না? সব রিলেটেড, এই ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। মেজর ধ্যানচাঁদের কথা জানো সবাই, নাম শুনেছো? হকির জাদুকর বলা হয়, আমাদের ইন্ডিয়ার লিজেন্ড। উনি যখন প্র্যাকটিস করতেন না, রেলের যে ট্র্যাক, ভাবো রেলের ট্র্যাকে প্র্যাকটিস করতেন ওই বল নিয়ে, যাতে না পড়ে যায়, মানে এত ফোকাস। রেলের ট্র্যাকে প্র্যাকটিস করতে, এবং যারা দেখতে বলতো, আরে ওখানে কি আঠা লাগানো আছে, পড়ছে না কি করে, ওইটুকু একটা বল রেলের ট্র্যাকে নিয়ে যাচ্ছে, এই অ্যাটেনশনে উনি প্র্যাকটিস করতেন। তো একবার, কত সালটা আমার ঠিক মনে নেই, কোন একটা অলিম্পিক গেমে ভারতের সাথে কোন একটা দেশের খেলা চলছিল, তো হাফ টাইম হয়ে গেছে, তখন তো ইন্ডিয়া খুব ভালো, এবছরও তো ব্রোঞ্জ পেয়েছে, জানো তো, ইন্ডিয়া হকিতে ব্রোঞ্জ পেয়েছে স্পেনকে হারিয়ে। তো হাফ টাইমের সময় সাংবাদিকরা বলছে, আরে ধ্যানচাঁদজি কি ব্যাপার, মানে এখনো গোল হচ্ছে না, কি হবে? ধ্যানচাঁদ বলছে যে আমার সন্দেহ আছে, গোলপোস্ট মেপে দেখো, গোলপোস্ট ছোট আছে। কি বলছেন আপনি? এটা অলিম্পিক, এটা পাড়ার ম্যাচ নয়। বললাম, আমি বলছি, গোলপোস্ট মেপে দেখা গেছিল 1 ফুট ছোট ছিল, 1 ফুট ছোট ছিল। এই হচ্ছে কোয়ালিটি। সেজন্যই ধ্যানচাঁদ, সেজন্যই তিনি হকির জাদুকর। আচ্ছা, এরপরে একটু বলবো ফোকাস নিয়ে। ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং লেন্স সবাই ছোটবেলায় সূর্যের আলোয় ধরে পুড়িয়েছো না খবরের কাগজ? ওতেই তো সব আছে। কতটা ফোকাস বলা হয় লেজার শার্প ফোকাস। তোমার যদি 5 দিকে ফোকাস থাকে, কোনোটাই সাকসেসফুল হবে না। সেজন্য বলা হয় যে সাকসেসফুল পিপল আর দ্য অ্যাভারেজ পিপল উইথ লেজার শার্প ফোকাস, তাই না? তুমি পড়াশোনা করছো, তোমার ফোকাস কি হওয়া উচিত? তুমি যদি ঠিক সেখানে ফোকাস করো, তবেই সাফল্য আসবে। থাকে না তো, আমরা ফেসবুকে বোধ হয়ে আছি, ইনস্টাগ্রামে বোধ হয়ে আছি, তাই না? লোকে গোল সেট করতে পারে না, বলে গোল স্টেটমেন্ট থাকে না, যে কি করব, লাইফে কি চাই, সেটা নেই বলে তার ফোকাস নেই। কারণ যদি গোল সেট করা থাকে না যে আমি এই করব, তখন অটোমেটিক্যালি সেই ডাইরেকশনে তার ফোকাস তৈরি হয়ে যাবে, সবটাই রিলেটেড। যদি ডাইরেকশন ঠিক থাকে অ্যাকশনের, তাহলে ডিস্ট্রাকশন অটোমেটিক কমে যাবে। তোমার ফোকাস ঠিক থাকলে ডিস্ট্রাকশন থাকবে না, বিক্ষিপ্ত হবে না, মন অটোমেটিক হবে না, সময় নষ্ট হবে না। ভাগ মিলখা ভাগ সিনেমাটা দেখেছো? কে কে হাত তোলো? কেউ না? থ্যাংক ইউ, সবাই দেখবে, অসাধারণ মোটিভেশনের, সবাই দেখবে এটা। যখন প্র্যাকটিস করানো হচ্ছে, তখন ওই যে একটা টার্গেট দেওয়া হয়, গোল, যে এই দৌড়টা করে এসো, তাহলে 1 গ্লাস দুধ পাবে। ওই দুধ পাওয়ার জন্য সে প্র্যাকটিস করছে। তারপর তাকে বলা হলো, মিলখা সিংকে, যে তুমি ইন্ডিয়ার জার্সি পরে একদিন ভারতের প্রতিনিধিত্ব করবে। ব্যাস, সেটা তার কাছে ফোকাস হয়ে গেল, যে ওটা অ্যাচিভ করতে হবে, তার জন্য প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তারপর একদিন সে তার গার্লফ্রেন্ডকে বসে বলছে যে জানো, আমি এত প্র্যাকটিস করব, এমন করে কাজ করব এই স্পোর্টসে, যে একদিন আমার জন্মদিনে দেশের জাতীয় ছুটি ঘোষণা হবে। ব্যাস, সেটা তার কাছে ফোকাস। তার জন্য সে খেলছে, তখন পরিশ্রম করছে। এই হচ্ছে কাজ, এগুলো আমাদেরও করতে হবে। সেজন্য ফোকাস সম্পর্কে বলা হয়, তোমাদের ছাত্রদের জন্য কাজে লাগবে, যে একটা ফোকাস 2 মর্নিং আওয়ার্স ফর 3 মান্থস। মানে কোন একটা কাজ, ধর কোন একটা সাবজেক্টের বিশেষ পড়া কঠিন, একটা, বাকি সবই আছে, কিন্তু ওইটাকে বেস্ট ফোকাস করে সকালবেলা 2 মর্নিং আওয়ার্স, 2 ঘন্টা, এবং ফর 3 মান্থস, এটা করলে খুব বেশি কাজে লাগে। কেননা আমরা সব সময় দেখবে ব্রোকেন
ফোকাস সিনড্রোমে ভুগি। কি হয় না, ধরো একটা বিড়াল যদি দুটো ইঁদুরকে একসাথে ধরতে চায়, কি হবে? কি হবে? কাউকেই ধরতে পারবে না, তাই তো? তুমি ধরো খুব ভালো শিকারী, শিকার করতে বেরিয়েছো, হঠাৎ দেখলে একটা খরগোশ, তুমি বন্দুক তাক করলে, তারপর হঠাৎ দেখতে পেলে যে আরে আর একটা তো হরিণ, ব্যাস তোমার ফোকাস শিফট হয়ে গেল, এটা তো আরো বড় প্রাণী, আরো সুস্বাদু, হরিণকে ফোকাস করলে। তারপর আবার হরিণকে ফোকাস করে তখনও শুট করা হয়নি, আবার দেখলে যে আরে একটা জিরাফ বড়, তুমি তাকে তাক করলে, শুট তো করা হলো না। তারপর জিরাফটা দৌড়ে পালিয়ে গেল, তুমি কি বললে? যা, আমার আজকের কপালে নেই। এটা কি কপালের ব্যাপার ছিল? ছিল না, তোমার ফোকাস ঠিক ছিল না বলে, তাই না? এই কথাগুলোর সাথে আমি গল্পের ছলে বলছি, তোমরা তোমাদের পড়াশোনা, তোমাদের লাইফ, নিজের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেগুলো রিলেট করে ভেবে অ্যাকর্ডিংলি অ্যাকশন নিও। আমি ফেসবুক নিয়ে কথা বলবো এক লাইন। বলা হয় আমরা এই যে ফেসবুকে সময় কাটাই না, মানে যখন তোমার ফোকাসটা ফেসবুকে যাবে, যত ডিস্ট্রাকশন হবে তখন তুমি কিন্তু প্রোডাক্ট। তুমি ভাবছো আমি তো কিছু খরচ করছি না, শুধু নেট যাচ্ছে, তা না। When something is free, you are the product. সেটা মনে রাখবে। তোমার অ্যাটেনশন, কনসেন্ট্রেশন নিয়ে নিচ্ছে কিন্তু অন্য কেউ। ওই জন্য বলা হয় people are not surfing Facebook, they are suffering because of Facebook। যারা এটা করে, আমি এক্সপেক্ট করবো তোমরা এসব করো না। তুমি ধরো কলেজ থেকে ফিরে বাড়ি যাচ্ছ, রাস্তায় দেখলে একদল কুকুর, 8-10টা কুকুর ঘেউ ঘেউ করছে তোমার পেছনে, তুমি ভয় পেয়েছো যদি কামড়ে দেয়। তুমি যদি সবগুলো কুকুরকে ঢিল ছুঁড়ে মেরে তাড়াতে চাও, তাহলে কি হবে? আর বাড়ি পৌঁছানো হবে না, তাই না? কুকুর কুকুরের কাজ করছে, তুমি তোমার মতো চলে যাবে, তোমার ফোকাস তোমার কাছে থাকবে। সেজন্য বলা হয় 2 things completed is far better than 10 things completed half done। ওই কিছু কিছু করলাম, অনেকগুলো, কিছু লাভ নেই। দুটো কাজ বা একটা কাজ খুব ভালো করে করো, এটুকু ফোকাস। এবার খুব ছোট করে বলবো টাইম ম্যানেজমেন্ট। টাইম খুব ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট লাইফ ম্যানেজমেন্ট। আমাদের মধ্যে অনেকের সৌন্দর্য আছে, ছেলে হোক মেয়ে হোক, সুন্দর আছে অনেকে, সবাই তো সুন্দর নয় সেই অর্থে। প্রত্যেকের মতো করে সুন্দর, সেটা আলাদা, কিন্তু আমরা আমাদের একটা তো স্ট্যান্ডার্ড, বিউটি স্ট্যান্ডার্ডস আমরা বলি না, কেউ খুব সুন্দর একটি ছেলে বা একটি মেয়ে। বুদ্ধি প্রত্যেকের আলাদা আলাদা, কারো খুব ভালো ইন্টেলিজেন্স, কারো কম, কিন্তু সবার সময় কিন্তু 24 ঘন্টা, তাই তো? সময় কিন্তু সবার আমাদের 24 ঘন্টা। এবার আমরা বলি না 24 ঘন্টা কত কাজ করি, আমরা আমাদের প্রোডাক্টিভ টাইম কতটুকু জানো? 8 ঘন্টা ঘুমাই, 8 ঘন্টা এদিক ওদিক অন্য কাজ সব করে নি। আসল যে 8 ঘন্টা পড়াশোনা, সেখান থেকে হয়তো তোমরা ইউটিলাইজ করছো 2 ঘন্টা, 3 ঘন্টা, তাহলে তোমার দিন 24 ঘন্টা নয়, 3 ঘন্টা দিন। অথচ ভাবছি কেন, টাইম তো অনন্ত, টাইম তো আনলিমিটেড, টাইম তো তোমার নয়, তুমি কি করে ইউটিলাইজ করছো সেটা ইম্পর্টেন্ট, সেটা ভেবো। কারণ সময় কত ইম্পর্টেন্ট কখন বোঝা যায় জানো? ধরো তোমরা বাইক চালাও, কে কে হাত তোলো, বাইক চালাও? আচ্ছা, তো তুমি ধরো কোনো সিগনালে, রেড সিগনালে দাঁড়িয়ে আছো বাইক নিয়ে, আর হঠাৎ সিগন্যাল গ্রিন হয়েছে, হ্যাঁ, তুমি ইচ্ছে করে বাইকটা নিয়ে দাঁড়িয়ে থাকলে, স্টার্ট করে এগিয়ে গেলে না, কি হবে জানো? 5 সেকেন্ড পরে পেছন থেকে গালাগালি শুরু করবে, তাই না? কেন? সবাই খুব তাড়া, সবাই সত্যি ব্যস্ত, সবাই সময়ের দাম আছে, তোমার জন্য 5 সেকেন্ডও পৃথিবীতে কেউ অপেক্ষা করে বসে নেই, করে না। আমি শেষ করব 5টা প্রিন্সিপাল বলে টাইম ম্যানেজমেন্টে। আমরা কি বলি যে এই সূর্য উঠেছে, এবার আমাকে উঠতে হবে। আমরা চলো আজ থেকে এমন সিদ্ধান্ত করব কাল থেকে যে সূর্যকে আমরা জাগাবো, তার আগে আমি উঠে পড়বো, আমি উঠবো, তারপরে সূর্য উঠবে। মানেটা বোঝাতে পারছি তো? তাই না? ভোরবেলা উঠতে হবে, একদম সকালবেলা রোজ। কি হবে না, অনেকটা সময় এক্সট্রা পেয়ে গেলে সারাদিনে দেখবে, 2-3 ঘন্টা দেখবে এক্সট্রা পেয়ে যাবে। আমি রোজ ভোর 5টায় উঠি, অনেকটা এক্সট্রা সময়, 2 ঘন্টা 3 ঘন্টা এক্সট্রা বেরিয়ে যায়। এবং সকালবেলাটা তো ব্রহ্ম মুহূর্ত, যে কোনো ভালো কাজ, মনও শান্ত থাকে ঘুমের পরে, পড়াশোনা করতে পারবে, অন্য যে কোনো ভাবনা, যে কোনো কাজ করতে পারবে। এটা প্রথম, অনেকটা টাইম পাবে তুমি। সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ক ফার্স্ট। প্রায়োরিটি বেসিসে কোন কাজটা করা দরকার সেটা তুমি জানো। আজকের কাজ আজকের করে নেবে, ঠিক আছে, হবে, কাল করবো। কাল কোনোদিন আসে না,
দিনের কাজ দিনে করে নেবে। এবং আমাদের জীবনে সবচেয়ে দুঃখের শব্দ কি জানো? আমরা প্রচুর শুনি। আমি নিজে পেশায় একজন হোমিওপ্যাথ নিউরোসাইকিয়াট্রিস্ট। প্রচুর মানুষ আসেন, কাজ করি, ছাত্ররাও আসেন সমস্যা নিয়ে। অনেক বড়রা বলতে শুনেছি, প্রচুর গুণী মানুষ, অনেক গুণ আছে, তারা বলেন অনেক কিছু করতে পারতাম স্যার জীবনে, কিন্তু আর সময় নেই, সময় পেরিয়ে গেছে। এই সময় পেরিয়ে গেছে কেন না, সময়টা কাজে লাগাননি তিনি, তাই সময় পেরিয়ে গেছে। তোমাদের সেই সময়টা শুরু হয়েছে, সবে ইউটিলাইজ করে নিও। থার্ড পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা আমিও করি এটা সবসময়, এডুকেশন অন হুইলস। আমরা সারাদিনে কর্মস্থলে আসার সময়, কলেজে আসার সময় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা কিন্তু অটোতে, বাসে, গাড়িতে বসে আসি। ওই 2 ঘন্টা কি করি? আনপ্রোডাক্টিভ, কোনো কাজে আসে না। ওই 2 ঘন্টা যদি কেউ ইউটিলাইজ করতে পারে, ম্যাক্সিমাম লোক তো করে না, ওই 2 ঘন্টা বসে পড়া যায়। ভাবো, মাসে অন্তত 50 ঘন্টা আমরা নষ্ট করি। 2 ঘন্টা যদি ধরি, 25 দিন যদি কলেজে আসো, তাহলে 50 ঘন্টা মাসে নষ্ট হচ্ছে। সেটা প্রোডাক্টিভ ইউজ করা সম্ভব? এই টাইমটা এইভাবে ম্যানেজ করা সম্ভব? করে দেখো, এটা হ্যাবিটে ফর্ম করো। অনেক কিছু, অনেক পড়াশোনা তোমার গাড়িতে বসেই হয়ে যাবে। আমাদের ব্রেন তো ফাঁকা থাকে না, কিছু না কিছু ভাবছি। সেটাকে যদি ফোকাস করে ওইখানে নিতে পারো, তাহলে এডুকেশনাল হুইলসে তোমার কিন্তু পড়াশোনা হয়ে যাবে 2 ঘন্টা এক্সট্রা। 4 নম্বর পয়েন্ট বলবো যে তোমরা স্টুডেন্ট, এখন টিভি দেখা, নেটফ্লিক্স এগুলো বন্ধ করে দাও। কেন বলছি না, ধরো ইন্ডিয়া জিম্বাবুয়ের ক্রিকেট ম্যাচ হচ্ছে, ওই দুটো টিমের প্লেয়ারদের ফ্যামিলি লোকেরা কেউ ম্যাচ দেখে না। তুমি আমি সারাদিন ধরে মানে ওয়ানডে ম্যাচ দেখছি বা টেস্ট ম্যাচ দেখে যাচ্ছি, সময় নষ্ট করছি না? টিভিতে আমরা কি দেখছি? খবর শোনার জন্য 10 মিনিট লাগে। নেটফ্লিক্স তোমাদের জন্য কেন হবে? কারণ যত ওই সব ধরনের ইলিসিট কন্টেন্ট দেখবে, তত মন তো ডিস্ট্রাকশন হবে, মন তো ডেলিকেট আমাদের। মাইন্ড কন্ট্রোলের মেকানিজম তোমরা চর্চা করে শিখতে হবে, শিখলে তবে সেটা করতে পারবে। এগুলো বন্ধ করবে। কেননা দেখবে যে পিপল ওয়েস্ট মেজর টাইম উইথ মাইনর ওয়ার্কস এন্ড ইউটিলাইজ মাইনর টাইম ফর মেজর ওয়ার্কস। ওটা রিভার্স করে নাও। লাস্ট পয়েন্ট হচ্ছে অর্গানাইজ ইয়োরসেলফ। নিজেকে যদি অর্গানাইজ করে না নাও, মানে লং টার্ম ছেড়ে দিলাম, আগামী কালের কথাই যদি বলি, আজকে রাত্রে শোয়ার আগে তুমি যদি প্ল্যান করো যে কাল সারাদিন এই করব, একদম প্রিসাইজলি, এবং সেই কাগজটা তোমার পকেটে থাকবে, করতে করতে সারাদিনের শুরুতে করতে এই কাজটা হয়ে গেছে। যদি এরকম করা থাকে না, অটোমেটিক সেই অ্যাকশনে হবে। হয়তো একটা হলো না, সেটা পরের দিন করে নেবে। আর যদি সেটা না করা থাকে না, ওই হচ্ছে হবে, অনেক কিছুই হবে না। কিছু প্ল্যানিং নেই তো, প্ল্যানিং না থাকলে কিছু হয় না। সব মাথায় আছে, মাথায় কিছু থাকে না আমাদের। বিশ্বাস করো, মাথাকে বিশ্বাস করো না, ওর অনেক কাজ। লিখে রাখলে ওটার উপরে অ্যাকর্ডিংলি অ্যাকশন হবে। আমি একটা গল্প বলে শেষ করব, সেটা হচ্ছে যে শার্পেন ইউর অ্যাক্স। তোমার কুঠার গাছ কাটার যে কুঠার বলে, ওটাকে ধার দাও। তো একটা কোম্পানিতে একটি ছেলে, সে 5 বছর ধরে চাকরি করছে। সে গাছ কাটে, তা প্রতিদিন যে কটা গাছ কাটে, 5 বছর পরেও সেই একই পরিমাণ তার রেজাল্ট। তো কোম্পানি অন্য একটা ছেলেকে আবার হায়ার করেছে। সেই ছেলেটি কিন্তু 1 বছরের মধ্যে তার ইনক্রিমেন্ট হয়েছে, তার স্যালারি অনেক বাড়িয়ে দিয়েছে। কেননা সে অনেক বেশি কাজ করতে পারে। তো আগের ছেলেটি তো খুব বললো যে আমি 5 বছর চাকরি করছি, আমার তো স্যালারি বাড়ছে না। তো ও কোম্পানির মালিকের কাছে গিয়ে বললো যে স্যার, এটা তো ডিসক্রিমিনেশন। তো মালিক বললো, দেখো আমাদের এটা তো ওয়ার্ক ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড কোম্পানি। তো তুমি দেখো সে একই রকম গাছ কাটছো, আর ও তোমার থেকে 3 গুণ কাজ করছে, তাই ওর মাইনে বাড়িয়ে দিয়েছে। তো তুমিও কাজ করো, তুমিও পারো। ও গিয়ে আবার খুব চেষ্টা করছে, চেষ্টা সত্ত্বেও কিন্তু হয়নি, যেমন পারফরমেন্স একই থাকছে। তো ও তখন আবার ম্যানেজারকে গিয়ে বললো, স্যার আমি তো চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কি করি বলুন তো? বললো, আমি ঠিক জানি না, আমারও তো আমি জানি না, মনে হচ্ছে ওই যে ছেলেটি করছে, ওকে গিয়ে তুমি জিজ্ঞেস করে দেখো না ও কিভাবে করে এটা। তা ও তখন নতুন ছেলেটিকে গিয়ে জিজ্ঞেস করলো যে এই ব্যাপার কি। ছেলেটি বললো যে দেখো, আমি যখন একটা গাছ কাটি, গাছটা কাটা হয়ে গেলে আমার যে করাত বা কুড়ুল, সেটাকে আরেকবার আমি ধার দিয়ে নিই, তারপরে আবার পরের গাছটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো ছেলেটি তার উত্তর পেয়ে গেল। এটা তোমাদের জন্য খুব দরকারি কথা যে ইউ হ্যাভ টু স্টে ইন অলওয়েজ এডুকেশন প্রোগ্রাম। পড়াশোনাটা ফার্স্ট, একদম সারাদিনের সব করতে হবে, বাড়ির কাজ থাকবে, সংসারের কাজ থাকবে, অনেক কিছু আছে, কিন্তু পড়াশোনার যে টাইমটা তুমি সেট করে নেবে, সেগুলো যদি রেগুলার বেসিসে করো, কন্টিনিউয়াস এডুকেশন প্রোগ্রামে থাকো, তবেই কিন্তু তোমাদের জীবনে সাফল্য আসবে। এই বলে আমি শেষ করলাম। থ্যাংক ইউ।